হাসিনা হচ্ছে রয়ের অ্যাসেট, এটাকে বুঝতে হবে বাংলাদেশের সাধারণ মানুষকে। হাসিনাকে কেন পালাতে দিল বা রয়ের এত আগ্রহ কেন? কারণ আজকে যদি এই 16 বছর বা তার চেয়ে আগে থেকে হাসিনাকে, সেই মুজিব পরিবার হত্যা করার পর থেকে কিন্তু হাসিনা আর রেহানাকে ভারতে বসে এরা দুধ কলা খাইয়ে পুষেছে বাংলাদেশের বিরুদ্ধে। এবং এদেরকে যদি আজকে দুধ কলা খাইয়ে পুষে যদি বাংলাদেশের বিরুদ্ধে নিয়োগ করেছে, এত বছর বাংলাদেশে এত ক্ষতি করেছে, এখানে যদি ভারত শেষ মুহূর্তে যদি হাসিনাকে প্রোটেকশন না দেয়, তাহলে বাংলাদেশে আর কোন দ্বিতীয় ব্যক্তিকে বাংলাদেশের বিরুদ্ধে দেশদ্রোহী হিসেবে হাসিনার জায়গায় আরেকটা তৈরি করা যাবে না, আরেকটা হাসিনা, আর একটা অসভ্য পুরুষ বা নারীকে তৈরি করা যাবে না। সেই কারণেই ভারত তার নিজস্ব স্বার্থেই হাসিনাকে প্রোটেকশন দিয়েছে। আর জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয় এবং শেখ হাসিনার কি বলে হালেই ধরবে, ওনার স্বার্থটাই দেখবে, কিন্তু তারপরেও কিন্তু মানুষ একটা অত্যন্ত সহানুভূতির সাথে কিন্তু ওনার প্রতি একটা ভালোবাসা জনগণের এসেছিল। জনগণ কিন্তু ওনাকে একটা সুযোগ দিয়েছিল, এবং ওনার ওই দিনের 5ই আগস্টের পরে একটা বিরাট বড় সুযোগ ছিল ঘুরে দাঁড়ানোর। কিন্তু যে কারণে উনি নিজে অবহেলায়, হেলায় এবং মূর্খতায়, আমি দুঃখজনক হলেও সত্যি যেটা বলবো, যে চুল পাকলেই কিন্তু জ্ঞানী হয় না, বয়স বাড়লেই কিন্তু মানুষের জ্ঞান হয় না, বয়সের সাথে সাথে আনুপাতিক হারে জ্ঞানটাকে অর্জন করতে হয়। পদে পদে প্রমাণ করে এসেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে, যেমন বিচারিক ক্ষমতা নিয়ে সশস্ত্র বাহিনী মাঠে ছিল, বিশেষ করে সেনাবাহিনী, কিন্তু দিনে দিনে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছিলই। এটা কেন হচ্ছিল? সশস্ত্র বাহিনী নির্লিপ্ত অবস্থায় সশস্ত্র বাহিনীকে বসিয়ে রেখেছে। আমরা আমাদেরকে যখন বিভিন্ন সময় 1991, 96 এবং তার পরবর্তী সময়ও, মানে যখনই আমরা দেখেছি যে আর্মি নেমেছে, তখন কিন্তু সবকিছু ঠান্ডা হয়ে যায়। এটাই 96 নির্বাচনে আমি ওই মগবাজারের মসজিদ রোডে ভোট কেন্দ্রে ঢুকে দেখি প্রিজাইডিং অফিসার সুদ্ধা সিল মারছে ধানের শীষে, কানের উপরে চর মেরে চেয়ার থেকে ফেলে দিয়েছিলাম। একই সাথে আমাদের ওয়্যারলেসের খবর আসছে যে আমাদের ইউনিটেরই 30 বাংলার আরেক অফিসার, লেফটেন্যান্ট, সে কার্জন হলের ভোট কেন্দ্রে সে এক প্রফেসরকে থাপ্পড় মেরে ফেলে দিয়েছে। এই ছিল সেনাবাহিনীর চরিত্র, দেশপ্রেমী। আর এখন ওই মন্ত্রী মিনিস্টার তো বাদ দিলাম, উপজেলা চেয়ারম্যানের পা ধরে বসে থাকে প্রমোশনের জন্য। এই যে একটা লিস্ট বেরিয়েছে যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের, শেখ রাসেলের, সুমুকের সব জায়গায়, আপনি কি মনে করেন শেখ হাসিনা বলেছে কোন সেনা প্রধানকে বা কোন জেনারেলকে, জিওসি কে ডাক দিয়ে যে এই বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু শেখ রাসেল কি বলে কলেজ রাখতে হবে, অমুক জায়গায় মূর্তি লাগাইতে হবে? এগুলো হচ্ছে অতি উৎসাহী চরিত্রহীন সেনাবাহিনীর কিছু অফিসার, যারা নিজের প্রমোশনের জন্য এবং আর্থিক সুবিধার জন্য নিজের বউ মেয়েকে বিক্রি করে দিতে পারে। এই চরিত্রহীন অফিসারদের কাজগুলো এগুলো কিন্তু শেখ হাসিনা বলেন না যে এই বিশ্ববিদ্যালয়, কলেজের, এই বিশ্ববিদ্যালয়ের মূর্তি বানাইতে হবে, এখানে করতে হবে। এগুলো কিন্তু এই বদমাইশগুলো কিন্তু এখনো চাকরিতে আছে। মানে চামচারা বলেছে, চামচা তো এক জিনিস, চামচামি। বাঙালি জাতির অনেক খারাপ চরিত্রের মাঝখানে একটা হচ্ছে তোষার মধ্যে অতি এবং নিষ্ঠুরতায় অতি, যেটা আমি সবসময় বলি। এই দেখেন না, মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার একটা মহান স্বাধীনতা, সবকিছুই মহান, কিন্তু কোনো কিছু মূল্য নেই কিন্তু তাদের কাছে। তো একইভাবে অতি মানে চরিত্র স্খলন হতে হতে 16 বছরে, এটা হচ্ছে 16 বছরই আগে এই চরিত্র ছিল, 16 বছরে চরিত্রটা এমন নষ্ট হয়েছে এই সেনাবাহিনীর সিনে। মনে রাখতে হবে 16 বছরে শুধুমাত্র জেনারেল না, ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল পর্যন্ত হাসিনার এবং ভারতের নিয়োগ করা প্রমোশন। হ্যাঁ, অনেকেই নিয়োগে প্রমোশন পেয়েছে, তার মানে এই না যে সবাই খারাপ, এটা বুঝতে হবে। আবার ভালোভাবে সবাইকে খারাপ বলা যাবে না, এটা অন্যায় হবে। যেমন অনেকেই মূর্খের মতো বলে বসে সেনাবাহিনী খারাপ। একটা সেনাবাহিনী কখনো খারাপ হতে পারে না, একটা দেশ কখনো খারাপ হতে পারে না, ও সেই দেশের মানুষ খারাপ হয়। একটা সেনাবাহিনী কখনো খারাপ হতে পারে না, সেই সেনাবাহিনীর কিছু সদস্য চরিত্রহীন হয়, যাই সেই সব কলঙ্কিত সদস্যদের কারণে সেনাবাহিনীর বদনাম হয়। সুতরাং যার ওয়াকার পদে পদে ওনার পায়ের চিহ্ন রেখে এসেছেন বিভিন্ন ভুলের একটার পর, এবং শেষ মুহূর্ত পর্যন্ত ভুল করে যাচ্ছেন, উনি চুপকে রেখে দিয়েছেন যেন ওনাকে সরানো যায়। এই যে একটা প্রশাসনিক এবং জটিলতা সৃষ্টি করে রেখেছেন, জটিলতার সৃষ্টির পাশাপাশি কিন্তু উনি আবার বিভিন্ন কিছুতে ওই বিএনপির মির্জা ফখরুলকে আবার ওপরে মিটিং এ ডাকেন, মিটিং এ ডেকে ওনার কাছ থেকে পরামর্শ নেন। যার নাই চরিত্র, যার নাই দেশপ্রেম,
যাকে হাসিনার আমলে ডিজিএফআই থেকে তাকে মাসে টাকা দিয়ে আসতো, তার তার খয়রাতির টাকা দিয়ে আসতো, মির্জা ফখরুলের হাতে টাকা দিয়ে আসতো ডিজিএফআই। এইরকম সুবিধাপ্রাপ্ত ভারতের রয়্যাল লোক এবং ভারতের পোষ্যই ডিজিএফআই এর মাঝখানে পয়সা পেত বিএনপির লোকজন। এটা কি আমার একটা ক্লাস 5-6 এর বাচ্চাকে যদি বোঝাই যে 16 বছর বিএনপি কেন স্বৈরাচারী শেখ হাসিনার পতনের কোনো এক দফা আন্দোলন দেয়নি, সবসময় তারা দিয়েছে 22 থেকে 30টা 32টা, সবসময় তারা আন্দোলনের ডাক দিয়েছে ঈদের পরে, এবং জনগণ ক্লান্ত হয়ে গেছে। ঈদের পরে ডাক দিয়ে গিয়ে তারা প্রতি দফায় দফায় দফা পরিমাণ বেড়েছে, বাড়তে বাড়তে 22 থেকে 32 পর্যন্ত এসেছে। তারা দফার রচনা লিখেছে, কিন্তু এক দফা বলো না যে স্বৈরাচারী হাসিনার পতন চাই। 2 দিন হুম হ্যান কারাঙ্গা ত্যান কারাঙ্গা ডাক দিয়ে তারা সারা বাংলাদেশ থেকে বিএনপির খেটে খাওয়া দেশপ্রেমিক অত্যাচারিত ছেলে মেয়েগুলোকে ঢাকায় ডেকে এনে সন্ধ্যা পরে তারা বলে কি সবাই বাসায় চলে যাও। সব নাটক করেছে 16টা বছর। আর এখন তারা বলে তারা নাকি আন্দোলন করবে, তারা নাকি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করবে। এইগুলাকে আমি তো অন্যান্য ইউটিউবার যারা আছে আরো যে নোংরা গালি দেয় এদের মতো খারাপ ব্যবহার, মুখ খারাপ করে কথা বলতে পারি না। বাট আমার মনে হয় যে রাইফেলের বাটটা নিয়ে এদের মাথার মাঝখানে রাইফেলের বাট দিয়ে বেড়ে দেওয়া উচিত। আজকে বিএনপি ওনারা বলছে যে আওয়ামী লীগ, জনগণ যদি আওয়ামী লীগকে ক্ষমা করে দেয় তাহলে ওনাদের কোনো সমস্যা নেই, এবং হত্যা লুটপাটে জড়িত নয় এমন কারো নেতৃত্বে যদি আওয়ামী লীগ আসে তাতে সমস্যা নেই। ওটা রুহুল কবির স্পিচে যেটা বলেছেন। আমি যেটা মানে আসলে হাসনাত যেভাবে বর্ণনা করেছে সেনাপ্রধানের কথা এবং সেখানে কয়েকটি দলের কথা সে উল্লেখ করেছে, তো সেখানে আসলে কোন কোন দল থাকতে পারে এবং এক্স্যাক্টলি যা বলেছে সেটাকেও বা আপনি কতটা মানে প্রাধান্য দিচ্ছেন যে এটা নতুন কোন নাটক কিনা যেটা অনেক জায়গা থেকে বলা হচ্ছে আর কি। গুড কোয়েশ্চেন, ভালো প্রশ্ন করেছেন। হাসনাত কি বলেছে, হু এক্স্যাক্টলি কি বলেছে সেটা তদন্ত করার বিষয় কিন্তু আমার না, এটা ইম্পর্টেন্ট না। আপনাকে এসে ব্যাখ্যা করে বুঝাই। একটা ইংলিশে একটা কথা আছে, where there is smoke there is fire। ঠিক আছে, যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে। হাসনাত মনে করেন 10টা কথা বলেছে, এবং বর্তমানে দেশের যে অবস্থা, এই সেনা প্রধানের যে ভূমিকা, তার কি বলে এটাকে কি বলে সেনা আওয়ামী পরিবারের বিয়ের পর থেকে এবং বিভিন্ন পদে পদে ওনার প্রমোশন, ওনার স্টাফ কলেজ ওনার প্রমোশন, ওনার কি বলে এটাকে বিভিন্ন যোগ্য অফিসার থাকার পরেও উনি সেনা প্রধান হওয়া, হ্যাঁ সেটি এটা তো ব্যাখ্যা অপেক্ষা রাখে। এবং এই যে কয়েকদিন আগে উনি যে ধমকটা দিলেন, হ্যাঁ বুঝতে হবে। সো দেখেন আপনি কিন্তু বলছেন আপনাকে আমি ব্যাখ্যা করে বলি, স্পষ্ট করে বলি, কারণ আমার মুখে তো সত্য কথা আটকায় না। আমি আবার কিন্তু ওই কি বলে বাটার জেলির মতো মিষ্টি লাগিয়ে কথা বলতে পারি না, যা সত্যি বলে ফেলি। বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোন সেনা প্রধান এত আনপ্রফেশনালি, এত অসভ্যভাবে কোনোদিন বক্তব্য দেয়নি। আঙুল তুলে মুজিবপুরের মতো আঙুল তুলে তুলে বক্তব্য দেয় নাই, হুমকি ধামকি দিয়ে কথা বলে নাই। প্রফেসর মোহাম্মদ ইউনূসকে মাননীয় প্রধান উপদেষ্টা পর্যন্ত বলে নাই। এইটুকু সভ্যতা ভব্যতা যার মাঝখানে নাই, এবং যেভাবে কথা বলেছে, আবার কথায় কথায় এরকম করে ঠোঁট বাঁকিয়ে কথা বলেন যেন উনি একটু বিজ্ঞ কোনো রাজনীতিবিদ হয়ে গেছেন কিছু একটা। এগুলো সেনা প্রধানের ব্যবহার না, এগুলো হচ্ছে কিসের সাইন জানেন? ওই হিটলারের আমলে, হিটলারের অধীনে হিটলারের সুবিধাপ্রাপ্ত অফিসাররা যেরকম ছিল, বাহিনী প্রধান গুলো অফিসাররা যেরকম ছিল, ঠিক এই বর্তমান সেনা প্রধান জেনারেল হাকবোর্ড তার জেনারেলদের সবার কথাবার্তা স্টাইল দেখলে অফিসাররা যেভাবে কথা বলে আমরা কল্পনাই করতে পারি না। আমরা তো সিভিলিয়ানের সাথে মিশেছি, আমাকে বিভিন্ন জায়গায় মিশেছি। আমি জেনারেল এডিসি হিসাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা কখনো সিভিলিয়ানদের সাথে এইভাবে কথা বলি নেই, কারোর সাথে হুমকি দামকে আঙ্গুল দিলে কথা বলি নেই। আমি বিভিন্ন পরিপ্রেক্ষিতে আমি মতিয়া চৌধুরী এবং সেনা প্রধানের আমার ইউনিটের সিওর সামনে দুইজনের ঝগড়া থামিয়ে গিয়ে ডেইলি স্টারের প্রথম পৃষ্ঠা আমারই ছবি উঠেছে। বিভিন্ন পরিস্থিতিতে পড়েছি, কিন্তু ওই জুনিয়র অবস্থায় কিন্তু অত্যন্ত পরিপক্কতার সাথে ম্যাচুরিটির সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। কিন্তু আজকালকার জেনারেলদের, সেনা প্রধানদের ম্যাচুরিটির লেভেল দেখলে লজ্জা লাগে। জেনারেল আজিজকে দেখেছি ওই বেনজিরের মতো একটা চোর বাটপারকে এমন ভাবে বসে, সে যেন সেনা প্রধান, সে হচ্ছে একটা জেসিও, মানে সেনাবাহিনীর জুনিয়র কমিশন অফিসার। তার ব্যবহার ছিল এরকম, মানে কথা বলতো কি যেমন বাংলা তেমন ইংলিশ। তারপরে আরেকজন আসলো হাসিনা, এক একটা মার্কা মারা লোককে কিন্তু
এক একটা এক একটা জায়গায়। দুজনকে কিন্তু সেনাপ্রধান বানিয়েছে। জেনারেল শফি আরেকটা হচ্ছে বিশ্ব মাগিবাজ, আরেকটা হচ্ছে জেনারেল শফিকে বসিয়ে দিয়ে গেছে, আরেক চোরকে। তো এগুলোকে বসিয়ে দিয়ে গেছে। জেনারেল ওয়াকার কিন্তু ব্যক্তিগতভাবে অত্যন্ত ভদ্র মানুষ, যেটা সত্যি, আমি সেই সত্যিটাই বলবো, কারণ ওনাকে আমি যখন ক্যাপ্টেন তখন থেকে চিনি। ব্যক্তিগতভাবে ভদ্র মানুষ, স্বল্পভাষী, কিন্তু উনি কিন্তু পুলসিরাত পার হয়ে যেতেন। উনি কিন্তু এই যে 24 জুলাই আগস্টের পরে 5 পুলসিরাতটা কিন্তু আনন্দে পার হয়ে যেতেন। বাকি জীবন কিন্তু জনগণের সাথে সম্মানের সালামে চলতে ফিরতে, সালাম পেতে পেতে চলতে পারতেন, কিন্তু শেষ করে দিলেন এই সম্মানের জায়গাটা। কি দরকার আপনার চুপ করে রাখার? কি এই মুহূর্তে আপনি ভারতকে কেন সমীহ করবেন? আপনি ভারতের ভারতের সেনাপ্রধান যে বারবার বলছিল যে ওনার সাথে টাইম টু টাইম যোগাযোগ আছে। ভারতের সেনাপ্রধানের খেয়ে দেয়ে কাজ নাই আমাদের সেনাপ্রধান সম্পর্কে একটা মিথ্যা কথা বলবে। কারণ ভারতের সেনাপ্রধান হচ্ছে একটা ফাইটিং ফোর্সের সেনাপ্রধান, আর বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কাটা, তারপরে খেলাধুলার অনুষ্ঠান উদ্বোধনী করা, তারপরে গিয়ে মোনাজাত ধরা। এইগুলো হচ্ছে সেনাপ্রধানের কাজ, আর কোনো কাজ নেই, কারণ যুদ্ধ নেই তো দেশে। আর এত বছর 16 বছর গণহত্যায়, মানুষ হত্যায় ব্যস্ত ছিল, আর তেল মারায় ব্যস্ত ছিল। তেলকে এমনি এমনি না, চামচ দিয়ে ঢালা নেই, বালতি দিয়ে তেল ঢালছে। আর ভারতের সেনাপ্রধান এদিক দিয়ে পাকিস্তান দখল করে নেয়, তো ওই দিক দিয়ে চীন দখল করে নেয়, এদিক দিয়ে বাংলাদেশ নিয়েও ভয় আছে, বাংলাদেশের বিডিআর তো হত্যা করলাম, এখনো তো আবার উকি মারে, ঝাঁকি মারে। দেখি কি ভারতের সেনাপ্রধানের অনেক কাজ আছে। ভারতের সেনা, যেটা আমার ভিডিওতে আমি আগে ব্যাখ্যা করে বলেছি, যে ভারতের সেনাপ্রধান রাজনৈতিক ফয়সালা করা। যদি রাজনৈতিক দলকে ডেকে কোনো রাজনৈতিক ফয়সালা করতে হয়, সেটা প্রধান উপদেষ্টার অধিকার এবং দায়িত্ব, সেটা সেনাপ্রধানের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। শুধু তাই না, সেনাপ্রধান দেশদ্রোহিতার যে কাজ করেছে, যে আওয়ামী লীগ যেখানে একটা খুনি দল, দেশদ্রোহী দল, যেখানে বিচার কাজ মাত্র শুরু হয়েছে, কি বলে এটাকে, আইসিটিতে বিচার কাজ মাত্র শুরু হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ এবং স্বৈরাচারী শেখ হাসিনার সমস্ত আওয়ামী লীগের খুন, ব্যাংক টাকা, সারা বাংলাদেশের বা বাংলাদেশ ব্যাংক ডাকাতি, বিদেশে টাকা পাচার করা, এহেন কোনো অপরাধ করেনি। এগুলোর বিচার কাজ মাত্র শুরু হয়েছে। বিচার হবে, শাস্তি হবে, শাস্তির পরে দেখা যায় যে ওকে 5টা মানুষের শাস্তি হয় নাই, তারা একেবারে ফুলের মতো পবিত্র আওয়ামী লীগের। তাহলে পরবর্তী লেভেলের বিচার আসে, এত ফুলের মতো চরিত্র এই 5 জন সদস্যের, তাহলে 16টা বছর আওয়ামী লীগের মতো, শেখ হাসিনার মতো একটা খুনির অধীনে, সাজাপ্রাপ্ত খুনির অধীনে সে কেন ছিল? তার আদেশ কেন পালন করেছে? সে যদি চুপ করেও থাকে, তাহলেও সে কিন্তু অ্যাকমপ্লিস, যেটাকে ইংলিশে বলে, বাংলায় যেটা হচ্ছে হাসিনার সকল অপরাধের সহযোগী। সেখানেও একটা শাস্তি আছে, দেশে আইন আছে, সহযোগীরও কিন্তু একটা বিচার আছে। তার মানে আওয়ামী লীগের, এবং বলা হয় যে উনি একজন সাক্ষী বা উনি সংশ্লিষ্ট বিডিআর হত্যা